তো আমাদের প্রত্যেকের গ্রামে বা বাড়িতে একটা করে ইষ্ট দেবতা তো থাকেই, যাকে আমরা পুজো করি, ভক্তি করি। বাট তুমি কি কোনোদিন নিজেকে এই প্রশ্নটা করেছো যে যে ইষ্ট দেবতাকে তোমরা পুজো করছো সে কি আদেও দেবতা? কারণ ভাই, আজকের এই স্টোরিটা শোনার পর তুমি নিজেকে এই প্রশ্নটা করতে বাধ্য হবে। সো ভাই, ঘটনাটা জানার আগে আমি একটা কথাই বলবো, যদি চ্যানেলে নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর ভাই, তোমাদেরও যদি নিজস্ব কোনো স্টোরি থাকে, নিচে জিমেল আছে, সেখানে সেন্ড করে দিতে পারো। সো ভাই, বেশি টাইম না ওয়েস্ট করে ঘটনাটা কি চলো জানা যাক। সো আমার নাম সুচন্দ্রা চট্টোপাধ্যায়। আর দাদা, আজকের যে স্টোরিটা আমি তোমাকে শেয়ার করছি, এটা আমার সাথে আজ থেকে প্রায় বহু বছর আগে, আমি যখন একটা বিপিও সেক্টরে কাজ করতাম, তখন এটা ঘটেছিল। সেই সময় এই বিপিও সেক্টরগুলো ইন্ডিয়াতে সবে সবে নতুন নতুন চালু হয়েছে। আর সত্যি কথা বলতে, সেই সময় আমি কলেজ পাস আউটও করতে পারিনি। তাই বাড়িতে বেকারত্বের ট্যাগটা গলায় না ঝুলিয়ে আমি একটা ফরেন ইংলিশ ব্যাংকের নিম্ন স্তরের একটা বন্ধক হিসেবে কাজ করা চালু করি। আমাদের কাজ ছিল সাধারণত দুপুর 2টো থেকে রাত 11টা পর্যন্ত, যেখানে আমার কাজ ছিল ক্লায়েন্টদের ইনকাম ডকুমেন্টস, আইডেন্টিটি প্রুফ, ব্যাংকের স্টেটমেন্ট এইসব চেক করা। আমি বিপিও সেক্টরটা এই জন্যে চুজ করেছিলাম কারণ সেই সময় এই সেক্টরটা অন্যান্য সেক্টরের তুলনায় বেশি পরিমাণে তাদের স্টাফদের পে আউট করতো। আর তাছাড়া এই সেক্টরের মাধ্যমে তুমি বিভিন্ন ধরনের লোক, বিভিন্ন জায়গার লোকেদের সাথে তুমি ভালো আলাপ পরিচিত হতে পারতে। তাই আমি এটা চুজ করেছিলাম। আমাদের অফিসের বিল্ডিংটা সাধারণত একটা জলাভূমির উপরে তৈরি হয়েছিল, কারণ বোম্বের মতো জায়গায় যেখানে পপুলেশন ডেন্সিটি পার স্কোয়ার ফিটে 50 জন ছিল, সেখানে 10 ফুট জমি কিনতেও তোমাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হতো। তাই আমাদের কোম্পানি এই বিল্ডিংটা একটা জলাভূমিকে বুঝিয়ে তার উপর এটা স্থাপন করেছিল, যাতে তার তুলনামূলকভাবে কম খরচ হয়। এই সময় এইসব হাই পেইং জবগুলোর জন্যে কোনো স্কিল সেট লাগতো না। শুধু তুমি যদি একটু ডিসেন্ট ইংলিশ জানো, তবেই তোমার চাকরি পুরো নির্ধারিত। এবং এই বিষয়টা যখন পুরো ভারতবর্ষে পুরো প্রচার হয়ে যায়, তখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেপুলে বোম্বেতে আসা চালু করে দেয়। এই সেক্টরের কাজের প্রথম দিনই আমার আলাপ হয় ধ্রুবিনের সাথে। ধ্রুবিন সাধারণত সে কলকাতার আশেপাশের একটা ছোট্ট গ্রাম থেকে বিলং করে, কিন্তু তার 16 বছর জন্মদিনের দিনে সে বাড়ি থেকে পালিয়ে আসে এবং পকেটে কিছু স্বপ্ন আর কিছু টাকা নিয়ে চলে আসে স্বপ্নের শহর বোম্বেতে। আমার ধ্রুবিনকে মোটামুটি ভালোই লাগতো, যদিও আমাদের মধ্যে খুব একটা কমন ছিল না, শুধু একটা টপিক বাদে, যেটা হলো অকাল্ট, অর্থাৎ গুপ্ত সমাজ, হরর স্টোরিজ, প্যারানরমাল অ্যাক্টিভিটিস, এইসব বিষয়। আমরা এই একটা টপিক নিয়ে এতই ইন্টারেস্টেড ছিলাম যে যেমন একটা ছোট্ট বাচ্চার হাতে কেউ একটা ফোন ধরিয়ে দিয়েছে। কিন্তু এই অকাল্ট বিষয়টা আমি যথেষ্ট সিরিয়াস না হলেও ধ্রুবিনকে যখনই এই কথাটা বলতাম, সে লাগে একদম সিরিয়াস হয়ে পড়তো। কেন সেটা আমি জানি না। বেসিক্যালি আমাদের দুজনেরই কাজ শেষ হওয়ার পরে বা শিফট শেষ হওয়ার পরে আমরা দুজন একসাথে বসে এই বিষয়টার উপর ঘন্টার পর ঘন্টা কথা বলেই যেতাম, এবং টাইম কখন পেরিয়ে যেত কারুর ঠিক ছিল না। তো একদিন সন্ধেবেলা এইসব শিফট শেষ হওয়ার পরে যখন আমরা এরকম গল্প করি, আমি ধ্রুবিনকে জিজ্ঞাসা করি যে, ধ্রুবিন, তোকে যখনই আমি এই কথাটা বলি, অকাল্ট সম্বন্ধে বলি, তুই এরকম সিরিয়াস হয়ে যাস কেন? তখন ধ্রুবিন একটু নিস্তব্ধ থাকে এবং তারপর সে বলে, আমার 16 বছর বয়স হওয়া পর্যন্ত আমার পরিবার একটা অদ্ভুত ট্র্যাডিশনকে ফলো করতো। সেই সময় আমাদের প্রত্যেকের গ্রামেই একটা করে ইষ্ট দেবতা থাকতো, যাকে আমরা পুজো করতাম। তো এইভাবে আমাদেরও একটা ইষ্ট দেবতা ছিল, এবং আমাদের যে ইষ্ট দেবতাটা ছিল সেটা ছিল একটা অশ্বত্থ গাছ।
যেটা আমাদের বাড়ি থেকে প্রায় ৪৫ মিনিট দূরে একটা ঘন জঙ্গলের একটা ফাঁকা মাঠের মাঝখানে অবস্থিত ছিল। গাছটার হাইট আমি যদি মাটি থেকে ২৫ মিটার বলি তবে ভুল হবে না। গাছটা সাধারণত একটা এপিটাইট অর্থাৎ পরশ্রয়ী উদ্ভিদ, মানে যেসব গাছগুলো অন্যান্য গাছের উপর নির্ভর করে বেঁচে থাকে, এবং গাছের ডালের লম্বা লম্বা শাখা প্রশাখাগুলো মেয়েদের খোলা চুলের মতো গাছের শিকড়ের সাথে মাটিতে ছড়িয়ে আছে, যেটা দেখে গাছটাকে আরও প্রাচীন মনে হতো। আমরা প্রত্যেক পূর্ণিমায় বা ফুল মুনে সাধারণত এই গাছটার কাছে একটা তীর্থযাত্রা করতাম, এবং এই যাত্রার দরুন আমার বাবা তার নিজের সাথে কিছু ফল, সবজি, ধূপ, কিছু কিছু ক্ষেত্রে একটা জ্যান্ত মোরগও নিয়ে যেত। আমরা সাধারণত সেই জায়গাটায় বা সেই ইষ্ট দেবতার কাছে রাত্রিবেলাতেই যেতাম। তাতে মাঝে মাঝে চাঁদের আলো থাকতো, আবার মাঝে মাঝে গভীর অন্ধকারে সেখানে যেতে হতো। কিন্তু আমার অন্ধকারে ভয় লাগতো না, ভয় তো লাগতো রাতের নিস্তব্ধতা দেখে, লম্বা লম্বা গাছের ছাওয়া দেখে, পায়ের তলায় পড়ে থাকা শুকনো পাতার খড়খড়ে আওয়াজ ও দূর থেকে পেঁচার অদ্ভুত আওয়াজ শুনে, যেগুলো সব আমাদের জানান দিত যে এই জঙ্গলে তারা শুধু একাই এখানে নেই। আমরা সেই গাছটার কাছে পৌঁছাতেই আমার বাবা বাড়ি থেকে নিয়ে আসা ফল, সবজি, সাধারণত যেসব অর্পণের জন্য জিনিসগুলো নিয়ে আসে সেগুলো গাছের কাছে রাখতো বা গাছের নিচে রাখতো এবং তার প্রার্থনা চালু করতো। তারপর তার সাথে নিয়ে আসা সেই জ্যান্ত মোরগটাকে গলা থেকে কেটে অর্ধমৃত অবস্থায় এবং রক্তাক্ত অবস্থায় সেই গাছটার কাছে রেখে দিত এবং তারপর তার প্রার্থনা চালু করতো। এখন যখন আমি এইসব কথা বা এইসব দৃশ্যগুলো ভাবি, আমার মনে হয় যে সেই সময় আমার বাবাকে প্রশ্ন করা উচিত ছিল যে তিনি এই মোরগটাকে এমনভাবে মারলেন কেন। কারণ একটা মোরগকে অর্ধমৃত অবস্থায় ছটকাতে দেখে আমার কেন জানি না একটু রিগ্রেট টাইপ ফিল হচ্ছিল। দেন আমাদের প্রার্থনা শেষ হতেই আমার বাবা মোরগটাকে হাতে নিয়ে তার গলায় যে রক্ত বা কেটে যাওয়া সেই রক্ত দিয়ে সেই গাছটার চারিদিকে একটা গোল টাইপের করে দিতেন, এবং তারপর সেই মোরগটাকে সেই গোলাকার যে আকৃতিটা করে তার মাঝখানে রেখে দিয়ে সেখান থেকে চলে আসতো। যদিও এই দৃশ্য আমি প্রায় সময়ই দেখতাম, বাট প্রতিবারই এগুলো দেখে আমার ঘাড়ের লোম খাড়া দিয়ে উঠত। কারণ আমার পুরো স্পষ্ট ফিল হতো যে কেউ যেন সেই গাছের ফাঁক দিয়ে আমাদেরকে গভীরভাবে এক দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেই যাচ্ছে। আমার প্রচণ্ড অদ্ভুত লাগতো, কারণ একটা তীর্থস্থানে যেখানে ঠাকুরকে পুজো করা হয় সেখানে এই ধরনের ফিলিংটা আসা পুরোটাই অস্বাভাবিক, এবং যতবারই আমি সেখানে যেতাম ততবারই ঠিক আমার এই ফিলটাই হতো। আমি এবার নিজের ভক্তির উপর প্রশ্ন করি, এবং এই প্রশ্নটাই আমি যখন আমার বাবাকে করি সে কিছুক্ষণের জন্য নিঃশব্দ হয়ে যায় এবং তারপর আমাকে সাবধান করে দেয় যে সেখানে কোনোদিন রাতের বেলা একা যাবে না। এবার এই কথাটা শুনে আমার মনে সন্দেহ ও এক্সাইটমেন্ট চরমে পৌঁছে যায়। তাছাড়া ঈশ্বর তো শান্তি ও প্রোটেকশনের প্রতীক, আর তোমার যখন ইচ্ছা হবে তুমি তখনই তার কাছে যেতে পারো। বাট সেদিন আমি যখন একটা ঈশ্বরকে দেখতে যাই, তার বদলে আমি যা দেখি সেটা আমার ভক্তির উপর প্রশ্ন করতে বাধ্য করে। আমার বাবা আমাকে কঠোরভাবে মানা করেছিল যে পুজো চলাকালীন বা পুজোর পরে সে যেন না সেই স্থানে একা কোথাও ঘুরপাক খায়, কিন্তু আমি সেটাই করি। পুজো শেষ হয়ে যখন সবাই ধীরে ধীরে তার বাড়ির দিকে চলে যায়, আমি একটু পিছিয়ে পড়ি
এবং বাবা মায়ের পায়ের আওয়াজ ধীরে ধীরে পরিবেশে মিলিয়ে যাওয়ার পর আমি চুপি চুপি পা টিপে টিপে আবার পিছনে সেই গাছটার দিকে চলে আসি। এবং আমি যতই সেই গাছটার দিকে এগিয়ে যাচ্ছিলাম, আমার হার্টবিট আতঙ্কে ততই ফাস্ট হয়ে যাচ্ছিল। বাট তাও আমি জানতে চাইছিলাম যে কাকে তারা এইসব জিনিসগুলো অর্পণ করে। আমি এতটা তো বুঝতে পেরেছিলাম যে এখানে কিছু না কিছু ভয়ঙ্কর ঘটছে বা ভয়ঙ্কর আছে। বাট আমি নিজের চোখে যা দেখতে চলেছি সেটা হয়তো আমি কোনোদিন জীবনে এক্সপেক্টও করিনি। আমি গাছটার কাছাকাছি পৌঁছাতেই একটা ভালো ঝোপ খুঁজে সেখানে ঘাপটি মেরে লুকিয়ে পড়ি। আমি নিজেও জানতাম না যে আমি কার থেকে বা কী থেকে লুকাচ্ছিলাম, বাট আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ যেন আমাকে চিৎকার করে বলছিল যে লুকাও, আসছে। প্রায় 15 মিনিট সেখানে চুপচাপ ঘাপটি মেরে বসে থাকার পর আমি লক্ষ্য করি গাছের ওপর থেকে ঝুলে থাকা কিছু শিকড় যেন হালকা নড়ে ওঠে। বাট অদ্ভুত ব্যাপার হচ্ছে এখানে যে সেদিন রাত্রির বেলা একটুও মানে এক ফোঁটাও হাওয়া ছিল না, হালকা হাওয়াও ছিল না, এবং পুরো জঙ্গলটা একটা গভীর নিস্তব্ধতায় যেন সেই গাছটাকেই এক দৃষ্টিতে দেখে যাচ্ছিল। আমি আমার জায়গায় জড়সড় মেরে বসে সেই গাছটাকে ভালোভাবে লক্ষ্য করি এবং দেখি গাছের কিছু ঝুলন্ত পাতলা শিকড় যেন নিচের দিকে ঝুলতে ঝুলতে মাটিতে স্পর্শ করছে। এবং আমি যখন সেটাকে আরও ভালোভাবে লক্ষ্য করি, আমি বুঝতে পারি যে ওটা কোনো গাছের ডাল বা কিছু শিকড় না, ওটা ছিল একটা চুল। হ্যাঁ, চুল, মানুষের চুল, একজোট সাদা জটল বাঁধা লম্বা লম্বা চুল। আমি ঝোপের পাতাগুলো হালকা সরিয়ে সেদিকে উঁকি মারি এবং দেখি সেটা ধীরে ধীরে গাছের ডাল বেয়ে নিচের দিকে নেমে আসছে। তার হাতগুলো একদম সরু সাদা ফ্যাকাশে হয়ে আছে এবং হঠাৎই সে একটা ডালে গিরগিটির মতো বসে মাথা দুটো উঁচু করে বাতাসে কিছু শোঁকা চালু করে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমার আতঙ্কিত মন এটা পুরো বুঝেই নেয় যে এটা একটা মহিলা। তোমরা সবাই নিশ্চয়ই অক্টোপাসকে মুভ করতে দেখেছো। তারা যেমন একসাথে তাদের সুরগুলোর সামনের দিকে এগিয়ে দিয়ে তারপর তার মাথাটা বা পুরো বডিটা সামনের দিকে নিয়ে যায়, ঠিক তেমনভাবেই এই মহিলাটাকে চলতে দেখে আমার মধ্যে কেমন একটা আনইজি টাইপ ফিল হচ্ছিল। সে ঠিক এমনভাবেই গাছ দিয়ে বেয়ে নিচে নেবে তার নাকটা মাটিতে রেখে কিছু শুঁকতে চালু করে, এবং সেটা ছিল রক্ত। রক্ত, সেই বলি দেওয়া অর্ধমৃত মোরগটার রক্ত সে শুঁকছিল। এইসব দেখে আমি জোরে চিৎকার তো করতে চাইছিলাম, বাট তাও আমি আমার হাত দুটো মুখে শুধু চেপে রেখে শুধু এই দৃশ্যটা এক দৃশ্যতে দেখে যাচ্ছিলাম। সে সেই মাটিতে পড়ে থাকা রক্তটা চাটতে চাটতে সেই অর্ধমৃত মোরগটার কাছে যায়। যখন আমি দেখতে পাই যে দুটো সরু সরু ছোট ছোট হাত ও দুটো পা তার বুকে ঝুলছে, অ্যাকচুয়ালি সেই হাত ও পাটা ছিল তার বাচ্চার, যে কিনা তার মায়ের অর্থাৎ সেই মহিলাটার দুগ্ধ পান করছিল। এইসব দৃশ্য দেখে কেন জানি না আমার চোখ দিয়ে অটোমেটিক হুড় করে জল চলে আসে। আমার মাথা এই সময় কাজ করা বন্ধ করে দেয় এবং আমি কি করব এইসব না ভেবে এক দৃষ্টিতে সেই মহিলাটার দিকে তাকিয়ে থাকি। এবং শেষবারের মতো আমি যখন মহিলাটাকে দেখি, তখন সেই মহিলাটার মুখে আমাদের বলি দেওয়া সেই মোরগটা আছে
সে তার লম্বা লম্বা দাঁত দিয়ে সেই মোরগটার প্রত্যেকটা অঙ্গ ছন্ন বিচ্ছন্ন করে কেটে তার কাঁচা মাংস খেয়ে নেয়। এবং তারপর সে ধীরে ধীরে হঠাৎ করে আমি যে ঝোপে ছিলাম সেই ঝোপের দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকায়। এবং তারপর যত তাড়াতাড়ি সে গাছ দিয়ে নেমেছিল ঠিক তার দ্বিগুণ জোরে গাছের দিকে চড়ে নিমেষের মধ্যে সেখানে উধাও হয়ে যায়। তারপর ধ্রুবীন এই কথাটা বলে পুরোই নিস্তব্ধ হয়ে যায়। আমাদের অফিসে আমরা দুজনই পড়ে থাকি, ধ্রুবীন না আমি সুচন্দ্রা। আমি ধ্রুবীনকে জিজ্ঞাসা করি, ধ্রুবীন তারপর? ধ্রুবীন এই কথাটা শুনে হুট করে চমকে যায়, মানে হঠাৎ করে যেন সে আকাশ থেকে পড়ে এবং বলে, তারপর আমি বাড়ি গিয়ে মা বাবাকে বলি যে আমি আর পুজোতে যাব না। এই কথাটা শুনে আমার বাবা হয়তো বুঝতে পারে যে আমি নিশ্চয়ই কিছু না কিছু সেখানে দেখেছি, আর তিনি আমাকে সেদিন কিছুই বলে না। তারপর একদিন হঠাৎ করে আমার বাবা বলে ওঠেন যে, ধ্রুবীন তুই কি সতীদাহ প্রথা সম্বন্ধে জানিস? তখন আমি বলি, হ্যাঁ, জানবো না কেন, সবাই জানে, আমিও জানি। তখন বাবা বলে, কি বলতো? তখন আমি বলি যে আগেকার যুগের মহিলাদের স্বামী মারা গেলে তার স্বামীদের সাথে সাথে তার স্ত্রী অর্থাৎ সেই মহিলাটাকেও জ্যান্ত পুড়িয়ে জেলে দিত। বাবা তার মাথা নাড়ায় এবং একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে যে এই সতীদাহ প্রথা চালু হওয়ার আগেও প্রত্যেক বছর বহু মহিলাকে বলি দেওয়া হতো। 1900 দশকে একা পশ্চিমবঙ্গেই প্রায় প্রতি বছর 1200 মহিলাকে কিছু অদ্ভুত ট্র্যাডিশন বা অদ্ভুত রিচুয়ালের জন্য তাদেরকে বলি দেওয়া হতো। এটা বলার পর তিনি বলেন যে সেই সময় কিছু আজগুবি কথা আমাদের গ্রামে ছড়িয়ে পড়ে, যেটা হলো সেই জঙ্গল থেকে, যে জঙ্গলে আমরা এখন পুজোটা করতে যাই, সেই জঙ্গলে একটা মহিলাকে দেখতে পাওয়া যায়, বা মাঝে মাঝে কোনো মহিলার বীভৎস চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়। আমি তখন একটা কথাই ভাবতাম যে হয়তো সেই মহিলাটা জাস্ট একটা মানুষ, যে হয়তো জঙ্গল বা পরম প্রকৃতিকে নিজের ঘর বানিয়ে নিয়েছে। মহিলাটা কে বা সে কোত্থেকে এসছে আমার কোনোই জানার ইচ্ছা ছিল না, তাই হয়তো আমি তাকে কোনোদিন খোঁজও করতে যাইনি। এবং আমি তোকেও বলবো যে তুইও তাকে কোনোদিন খুঁজতে যাস না, জাস্ট প্রকৃতির জিনিস প্রকৃতির উপরেই ছেড়ে দে এবং নজর আন্দাজ করে দে। সো গাইস, আই হোপ তোমাদের এই ছোট্ট স্টোরিটা ভালো লেগেছে। যদি লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই দিও, আর যদি কোনো প্রবলেম হয় নিচে তোমরা কমেন্ট করতে পারো। সো ভাই বেশি কথা বলবো না, আর একটু যদি শেয়ার করে দিতে পারো শেয়ারও ভালো হয়, খুবই ভালো হয়, কারণ আমরা 100টা সাবস্ক্রাইবারের অনেকটা কাছেই চলে এসেছি। সো ভাই আজকের জন্য এতটাই, টাটা, বাই বাই।